আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল রসায়ন চর্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বর্তমানে মৌলের মোট সংখ্যা 118। তাই 118তম মৌল এবং তাদের বিপুল সংখ্যক যৌগ, তাদের বিভিন্ন রকম ধর্ম রয়েছে। মৌলগুলোর বিভিন্ন রকম ধর্ম এবং তাদের সৃষ্ট যে যৌগগুলি রয়েছে তাদের বিভিন্ন রকম ধর্ম। তো এই মৌলগুলিকে যদি আলাদা আলাদা করে স্টাডি করা যায় তাহলে সেটা অনেকটা সময় সাপেক্ষ এবং সেই ধর্মগুলিকে আলাদা আলাদা করে আলোচনা করলে তাদেরকে মনে রাখা, তাদেরকে একসাথে সামারাইজ করাতে অনেক অসুবিধা। তাই দরকার হয়ে পড়লো এমন একটা সারণী, এমন একটা বিন্যাস, এমন একটা টেবিল যাতে খুব সহজেই আমরা সমস্ত মৌলগুলিকে তাদের ধর্ম অনুযায়ী মনে রাখতে পারবো। তাই রসায়ন চর্চার ক্ষেত্রে পর্যায় সারণীর গুরুত্ব খুব অপরিসীম। যেমন আমরা নামতাও পড়ি, তাই নামতারও একটা টেবিল থাকে। সেই টেবিলটা কেন দরকার হয়? সেই টেবিলটা দরকার হয় কারণ সেটা যদি আমরা একসাথে মেমোরাইজ করে রাখি তাহলে আমাদের যে কোনো গুণ বা ভাগের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। ঠিক সেরকমই পর্যায় সারণী একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে সমস্ত মৌলগুলিকে তাদের ধর্ম অনুযায়ী পরপর একটা টেবিল আকারে সাজানো থাকে এবং সেই টেবিল একবার ফলো আপ করলেই, একবার খেয়াল করলেই মৌলগুলির বিভিন্ন ধর্ম সম্পর্কে, তারা কি কি ধরনের বিক্রিয়া করতে পারে বা তাদের কেমিক্যাল প্রপার্টিস গুলো কি হবে, রাসায়নিক প্রকৃতি কি হবে, সেই সংক্রান্ত ব্যাপারগুলি আমরা এক নজরে বুঝতে পারি। তা এইটা একটা সুবিধাজনক উপায় সমস্ত মৌলকে একসাথে মনে রাখা। তাই একটা টেবিলের প্রয়োজন হয়ে পড়েছিল বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। তা এই পর্যায় সারণী যদি না আবিষ্কার হতো তাহলে হয়তো বিজ্ঞান চর্চা আরো কয়েকশো বছর পিছিয়ে যেত, কারণ সেক্ষেত্রে সমস্ত মৌলগুলিকে আলাদা আলাদাভাবে স্টাডি করে তাদের ধর্মগুলিকে মনে রেখে নতুন নতুন রিসার্চ করা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যেত। তাই পর্যায় সারণী কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ কেমিস্ট্রি বা রসায়ন চর্চার ক্ষেত্রে। তা এই 118টা মৌলকে, যদিও সে সময় অতগুলো মৌল আবিষ্কার হয়নি, আমি যে সময় কথা বলছি অনেকদিন আগেকার কথা, তা যে কটি মৌল আবিষ্কার হোক না কেন তাদেরকে একটা সাজানোর জন্য, তাদেরকে তাদের ধর্ম অনুযায়ী সাজানোর জন্য, একটা নির্দিষ্ট বিন্যাস তৈরি করার জন্য তাদের একটা টেবিলের প্রয়োজন হয়ে পড়লো বা একটা নিয়মের প্রয়োজন হয়ে পড়লো, যে নিয়মে তাদেরকে সাজানো যাবে যাতে তাদের সকলকে একসাথে রেখে আমাদের পড়াশোনা করতে সুবিধা হয়। এই অসাধ্য সাধনকে প্রথম সম্ভব করে দেখিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেলিভ। মেন্ডেলিভের আগেও বিভিন্ন সায়েন্টিস্টরা এসেছেন এবং তাদেরও সেই চর্চার মধ্য দিয়ে ধীরে ধীরে মেন্ডেলিভ তার পর্যায় সারণীকে খুঁজে পেয়েছেন বলা যেতে পারে। তা প্রথম দিকে যে বিজ্ঞানীরা চর্চা করেছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছে ডোবেরানিয়ার, সাকুরতোয়া এবং নিউল্যান্ডস, এবং পরবর্তীতে আসেন লোথার মেয়ার এবং মেন্ডেলিভ। এবং এই সমস্ত বিজ্ঞানীদের সম্মিলিত চেষ্টার ফলশ্রুতি হিসাবেই আমরা পর্যায় সারণী পাই এবং এই পর্যায় সারণী বর্তমানে রসায়ন চর্চার ক্ষেত্রে একটা অপরিহার্য অঙ্গ। 1857 সাল নাগাদ বিজ্ঞানী ডোবেরাইনার সর্বপ্রথম মৌলগুলিকে সাজানোর চেষ্টা করেন এবং সেই পারপাসে উনি একটা নতুন সূত্র দেন যার নাম ত্রয়ী সূত্র। তা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র অনুযায়ী সূত্রটি এরকম যে ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি 3টি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। তা আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে পারবো ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা আসলে কি। এই যে আমরা 3টি মৌল দেখতে পাচ্ছি, একটা লিথিয়াম, একটা সোডিয়াম, একটা পটাশিয়াম। এরা 3টেই কিন্তু রাসায়নিক ধর্মের, এদের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। লিথিয়ামের পারমাণবিক ভর 7, সোডিয়ামের 23 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর মানে পারমাণবিক গুরুত্ব 39। তাহলে এই 3টি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে। তাহলে দেখে নিই আমরা, একদিকে আছে 7, অপর দিকে আছে 39, তাহলে তার গড় 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা দাঁড়াবে 46/2 মানে 23। তাহলে এটা তো সোডিয়ামের সাথে সমান হয়ে গেল। তাহলে সূত্র অনুযায়ী কিন্তু এটা আমরা দেখতে পেলাম যে এটা মিলে যাচ্ছে। ডোবেরাইনার এরকমই চেষ্টা করেছিল যে মৌলগুলিকে এমন ভাবে সাজাতে যাতে
তারা রাসায়নিক ধর্মের সাদৃশ্য অনুযায়ী পরপর থাকবে এবং তাতে কি হবে, তাতে প্রথমটি এবং শেষ মৌলটির পারমাণবিক গুরুত্ব মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্বের সমান হবে। অর্থাৎ প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্বের সমান হবে। তবে দুর্ভাগ্যের বিষয়, ডোবেরাইনারের এই ত্রয়ী সূত্র বিশেষ কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও বেশিরভাগ মৌলের ক্ষেত্রেই এই সূত্রটি প্রযোজ্য হয়নি, অর্থাৎ এর বেশ কিছু ব্যতিক্রম ছিল। তাই এই সূত্রটি ততটা কার্যকরী হলো না মৌলগুলিকে একসাথে একটা সারণী আকারে প্রকাশ করতে। এরপরে আসেন নিউল্যান্ডস 1864 সালে। নিউল্যান্ডসের দেওয়া অষ্টক সূত্রটি এরকম: মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো পরিষ্কার ব্যাপারটা বোঝা যাবে। যেমন লিথিয়ামের পারমাণবিক ভর 7। লিথিয়ামের পরে আসি বেরিলিয়ামের 9, তারপরে বোরনের প্রায় 11, তারপরে কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লুরিনের 19। তাহলে এইভাবে আমরা পরপর সাজিয়ে গেলাম তাদের ক্রমবর্ধমান পারমাণবিক অনুযায়ী। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে অষ্টম মৌলটা কি হবে? অষ্টম মৌলটা সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব 23। তো এই যে আমরা সাজিয়ে গেলাম, সাজিয়ে অষ্টম মৌলটা কি হচ্ছে? অষ্টম মৌলটা ঠিক প্রথম মৌলটার অনুরূপ হচ্ছে রাসায়নিক ধর্ম। অর্থাৎ লিথিয়ামের যে রাসায়নিক ধর্ম হবে তার ঠিক অষ্টম মৌল সোডিয়ামের ক্ষেত্রে একই রকমের রাসায়নিক ধর্ম পাওয়া যাবে। এই ব্যাপারটা প্রথম নিউল্যান্ডস বলেন। নিউল্যান্ডসের অষ্টক সূত্র সেই জন্যই প্রথম থেকে শুরু করে 8 নম্বরে এসে যে মৌলটা পাওয়া যাবে তার ধর্ম তার প্রথম মৌলটার ধর্মের সাথে সমান হবে, একই রকম হবে। এটা নিউল্যান্ডস দিয়েছিলেন। তো এইভাবে উনি সমস্ত পরমাণুগুলিকে সাজানোর চেষ্টা করেন, সমস্ত মৌলগুলিকে সাজানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে এটি অন্তত ক্যালসিয়াম অর্থাৎ 20 পরমাণু ক্রমাঙ্কযুক্ত মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও পরবর্তী ভারী মৌলগুলির ক্ষেত্রে এই ব্যবস্থাটা অকেজো হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় না যে অষ্টম মৌলটি প্রথম মৌলটির রাসায়নিক ধর্ম অনুরূপ হবে, এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না ভারী মৌলের ক্ষেত্রে। তাই মেনলি ভারী মৌলের ক্ষেত্রে ব্যাপারটা অকেজো হয়ে পড়ে, তাই অষ্টক সূত্র ধীরে ধীরে বাতিল হয়ে যায়। 1869 সালে সর্বপ্রথম মেন্ডেলিফ এই বিষয়ে সাকসেসফুল হলেন। তার পুরো নাম দিমিত্রি মেন্ডেলিফ, তিনি একজন রাশিয়ান বিজ্ঞানী ছিলেন। সেই সময় 63টি মৌল আবিষ্কার হয়েছিল। তিনি এই সমস্ত মৌলগুলিকে নিয়ে অর্থাৎ এই 63টি মৌলগুলিকে নিয়েই তার একটি সারণী তার একটি টেবিল প্রকাশ করেন। সেটি মেন্ডেলিফের পর্যায় সারণী নামে পরিচিত। তো এই পর্যায় সারণীতে উনি শুধু 63টি মৌলেরই স্থানের কথা বলেননি, যেগুলি পাওয়া যাচ্ছে না, যেগুলি আবিষ্কার হতে পারে বা হবে ভবিষ্যতে, সেইগুলিরও উনি একটি স্থানের ব্যবস্থা করেন। অর্থাৎ যখন সেগুলো ভবিষ্যতে আবিষ্কার হবে, যে মৌলগুলি 63র পরে যে মৌলগুলি আবিষ্কার হবে, সেই মৌলগুলির যে স্থানগুলি হবে সেই স্থানগুলি কি কি হতে পারে এবং তাদের রাসায়নিক ধর্ম কেমন কেমন হতে পারে সে বিষয়েও তিনি একটি ভবিষ্যৎবাণী করে যান। সেই জন্য তার এই পর্যায় সারণীটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রথম একটা সাকসেসফুল কাজ হয়েছিল 63টি মৌলকে একসাথে একটা টেবিল আকারে প্রকাশ করা। এবং শুধু সেটাই নয়, তার সাথে আরো যে মৌলগুলি ভবিষ্যতে আবিষ্কার হতে পারে সেইগুলোরও একটা প্রপোজড জায়গা কথা উনি বলে গেছিলেন এবং তাদের নেচার কেমন হতে পারে, তাদের রাসায়নিক ধর্ম কেমন হতে পারে সে বিষয়েও তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তাহলে আমরা দেখে নিই মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্রটি কি ছিল। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি এরকম: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ মৌলগুলিকে যদি তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো যায়, পরপর যদি সাজানো যায় ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী,
তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট ব্যবধানের পর পরবর্তী মৌলটি প্রথম মৌলের যে ধর্মাবলী তার সাথে অনুরূপ হবে। তা মেন্ডেলিভ তার জানা মানে সেই সময়ের আবিষ্কার হওয়া 63টি মৌলকে নিয়ে তার একটি সারণী তৈরি করেন। তবে এই সারণীটি তিনি আবার 1871 সাল নাগাদ সামান্য পরিবর্তিত করেন। তা মেন্ডেলিভ যখন বেঁচে ছিলেন, মানে মেন্ডেলিভ যখন এই পর্যায় সারণী দিয়েছিলেন, তখন নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কার হয়নি। তাই তার যে পর্যায় সারণী তাতে নিষ্ক্রিয় গ্যাসের কোনো জায়গা ছিল না, মানে তার সারণীতে শূন্য শ্রেণী বলে কিছু ছিল না। সেখানে পরবর্তীকালে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে স্থান দেওয়া হয়। এছাড়াও যে জায়গাগুলি সে সময় ফাঁকা থেকে গেছিল, মানে যে মৌলগুলি আবিষ্কার হয়নি, তাদের জন্য তিনি নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়েও দিয়েছিলেন এবং তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণীও করে গেছিলেন যে সে যে মৌলটি আবিষ্কার হবে তার নেচার কেমন হবে, তার রাসায়নিক ধর্ম, রাসায়নিক প্রকৃতি কেমন হবে, সে বিষয়েও তিনি একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তা তোমরা দেখে নাও যে মেন্ডেলিভের যে পরিবর্তিত পর্যায় সারণী সেটি কেমন ছিল। যদিও এখন তার বর্তমানে কোনো সেরকম কোনো গুরুত্ব নেই, কারণ এখন সেই পর্যায় সারণী, মেন্ডেলিভ তৈরি যে পর্যায় সারণী, সেটার আমূল পরিবর্তন হয়েছে। এখন আরো নতুন পর্যায় সারণী এসেছে। তাই মেন্ডেলিভের পর্যায় সারণী যেটা তোমরা এখনই দেখবে সেটি আসলে তার ঐতিহাসিক গুরুত্ব ছাড়া আর এখন কিছু নেই। তা তোমরা জাস্ট দেখে নাও সেই সারণীটি, মুখস্থ করার কিছু ব্যাপার নেই, কিছু মনে রাখার ব্যাপার নেই। শুধু মেন্ডেলিভ কিভাবে কাজ করেছিল তার একটি নমুনা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। তাই যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিলেন তাতে বেশ কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল না। তো এবার যখন আইসোটোপ আবিষ্কার হলো এবং পরবর্তীতে যখন 1913-14 সাল নাগাদ ইংরেজ বিজ্ঞানী মোজলের পরীক্ষা হলো, তখন এই দুটি বক্তব্য থেকে, এই আইসোটোপ আবিষ্কার এবং মোজলের পরীক্ষা, এই দুটো অংশ থেকে বোঝা গেল যে পরমাণু ক্রমাঙ্কই মৌলের ধর্ম নির্ধারণ করে, পারমাণবিক গুরুত্ব নয়। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণীর যে সূত্র ছিল, পর্যায় সূত্র, তাতে বলা হয়েছিল যে মৌলগুলি তাদের পারমাণবিক গুরুত্বের, না এভাবে বলতে হবে যে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু এই যে পারমাণবিক গুরুত্ব কথাটা যে মেন্ডেলিভ বলেছিলেন, পরবর্তীকালে যখন আইসোটোপ আবিষ্কার এবং মোজলের পরীক্ষা হয়েছিল তখন দেখা গেল পারমাণবিক গুরুত্ব না, অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্কই আসল কথা। তাই মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধনের প্রয়োজন হয়ে পড়ল। তাহলে আমরা এবার চলে আসি যে সংশোধিত পর্যায় সূত্রটি কি ছিল। তাহলে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র, এখানে বলা হলো মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ এখানে পরমাণু ক্রমাঙ্ক বলা হলো, আগে বলা ছিল পারমাণবিক গুরুত্ব। তাহলে জাস্ট এখানটায় পারমাণবিক গুরুত্বের জায়গায় পরমাণু ক্রমাঙ্ক আসলো। এটি আধুনিক পর্যায় সূত্র। এবং আগের পর্যায় সূত্রের সাথে শুধু এইখানটাই পার্থক্য, আগের পর্যায় সূত্রে ছিল পারমাণবিক গুরুত্ব এবং এখানে আসলো পরমাণু ক্রমাঙ্ক। এই সংশোধিত পর্যায় সূত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানী নিলস বোর ও পরবর্তীকালে 1988 সালে আইইউপিএসি একটি সংস্থা যাতে বিশ্বের সমস্ত বিজ্ঞানীগণ, সমস্ত রসায়নবিদ একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন। এর পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। 1988 সালে আইইউপিএসি এবং তার আগেই নিলস বোর এই সূত্রের উপর ভিত্তি করে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী রচনা করেন, যেটি মেন্ডেলিভের যে পর্যায় সারণী তার থেকে অনেকটাই আলাদা। এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে।
মেন্ডেলিফের যে পরিবর্তিত পর্যায় সারণী ছিল তাতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী ছিল, এবং এই শ্রেণীগুলি আবার বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত ছিল। তা এই মেন্ডেলিফের পর্যায় সারণী বাতিল হয়ে নতুন যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যাতে 18টি শ্রেণী এবং 7টি পর্যায় রয়েছে, সেই সারণীটি বর্তমানে পড়া হয় বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রে। সেই পর্যায় সারণীর গুরুত্ব অপরিসীম। তোমরা এবার দেখে নাও আধুনিক পর্যায় সারণীটি। তাই যে তোমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী দেখলে, এর মধ্যে যারা প্রথম শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ তাকে আমরা বলছি প্রথম শ্রেণী বা গ্রুপ 1, যারা গ্রুপ 1-এ অবস্থিত, এরকম মৌলগুলি কি কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এদের নামগুলো আমি লিখে দিলাম। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। তোমাদের অন্তত এই চারটা মুখস্থ রাখতে হবে। আর এখানে তাদের ইলেকট্রন বিন্যাসগুলো কি কি হবে, অর্থাৎ কোন কক্ষপথে কটি ইলেকট্রন হবে, সেটাও আমি লিখে দিলাম। যেমন হাইড্রোজেনের একটাই আছে, তাহলে সেটা কে কক্ষপথে থাকবে। লিথিয়ামের 2টো আছে, আর এই কক্ষপথ অর্থাৎ এল কক্ষপথে একটা আছে। সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, তার মানে 2, 8, 1। পটাশিয়ামের 2, 8, 8, 2, 2, 8, 8, 1, তাহলে 16, 17, 18, 19। তাহলে এইগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বা তোমরা ক্লাস 9-এও এরকম করে ইলেকট্রন বিন্যাস করা শিখেছো KLMN দিয়ে, তো এগুলো খেয়াল রাখতে হবে। এই গ্রুপ 1-এর মৌলগুলির একটা স্পেশাল নেম আছে, একটা স্পেশাল নাম আছে। এদেরকে বলা হয় ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। এদেরকে কি বলে? এদেরকে বলে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। তাহলে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলার কারণ কি? এই সমস্ত ধাতুগুলি সাধারণ উষ্ণতায় জলের সাথে সরাসরিভাবে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এজন্য এগুলিকে ক্ষার ধাতু বলে। তাহলে বোঝা গেল যে ক্ষার ধাতু বলার পিছনে কি কারণ। কারণ এরা সাধারণ উষ্ণতাতেই জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এগুলি ক্ষার ধাতু। তবে এখানে হাইড্রোজেনকে সরিয়ে রাখতে হবে, কারণ হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। আমরা যদিও এখানে গ্রুপ 1-এ রেখেছি, কিন্তু এর অবস্থানটা একটু বিতর্কিত। তাই হাইড্রোজেন বাদে অন্যান্য যে মৌলগুলি আছে, অর্থাৎ লিথিয়াম থেকে তার পরবর্তী মৌলগুলি, এইগুলোকে মেনলি বলা হচ্ছে ক্ষার ধাতু। এবং এই ক্ষার ধাতু বলার কারণই যে এই লিথিয়াম থেকে এবং তার পরবর্তী মৌলগুলি সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করতে পারে। এরপরে আসি দ্বিতীয় শ্রেণীর মৌলগুলি। এরা দ্বিতীয় শ্রেণী বা গ্রুপ 2-তে অবস্থিত। কে কে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4, ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 20। তাদের ইলেকট্রন বিন্যাসগুলো আমি করে দিয়েছি। আচ্ছা, এই যে বেরিলিয়াম এবং তার পরবর্তী মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলছে? তার কারণ এই ধাতুর যে অক্সাইডগুলি, অর্থাৎ অক্সিজেনের সাথে যখন এই মৌলগুলি বিক্রিয়া করে তখন যে অক্সাইড যৌগ তৈরি হয়, সেই অক্সাইড যৌগগুলি জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। এবার আসি গ্রুপ নাম্বার 17, অর্থাৎ 17তম শ্রেণীর মৌলগুলি। প্রথমে আসি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন। ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9, ক্লোরিনের 17। তাদের দুজনের ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে। আমরা মোটামুটি 20 পর্যন্ত মৌলগুলির ইলেকট্রন বিন্যাস মনে রাখার চেষ্টা করব, তাতে আমাদের বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। 20 পর্যন্ত, 1 থেকে 20। আচ্ছা, এই যে
ফ্লুরিন এবং তার পরবর্তী মৌলগুলিকে এগুলোকে বলে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কথাটির মানে কি? হ্যালো কথাটার মানে সি সল্ট অর্থাৎ সামুদ্রিক লবণ, এবং জেনন কথাটার মানে প্রডিউসার মানে উৎপাদক, অর্থাৎ যারা সামুদ্রিক লবণ উৎপাদক, এরকম আর কি মানে এটা হ্যালোজেনের মানে। তা এদেরকে হ্যালোজেন মৌল বলার কারণ কি? সামুদ্রিক লবণ উৎপাদক মৌল বলার কারণ কি? কারণ এই মৌলগুলির দ্বারা যে লবণগুলি হয় সেই লবণগুলি সামুদ্রিক জলে দ্রবীভূত অবস্থায় পাওয়া যায়, তাই এই লবণ মৌলগুলির এরকম নাম করা হলো হ্যালোজেন মৌল। এবার আসি গ্রুপ 18। এর মধ্যে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নামগুলো লেখা আছে এবং হিলিয়াম, নিয়ন এবং আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 2, 10 এবং 18 এবং তাদের ইলেকট্রন বিন্যাসগুলো করে দেওয়া হলো। এই যে মৌলগুলিকে, হিলিয়াম থেকে তার পরবর্তী মৌলগুলি, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলার কারণ কি? কারণ এদের কিন্তু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এদের অষ্টক পূর্তি আছে। এবং এইটা দেখো, হিলিয়ামের কিন্তু 2টা ইলেকট্রন আছে, অর্থাৎ এদের দ্বৈত পূর্তি আছে। তাহলে বাকিগুলো সবার 8টা করে আছে ইলেকট্রন বাইরের কক্ষে, বহিস্থ কক্ষপথে, এবং হিলিয়ামের শুধু 2টা আছে। তাহলে 2 বা 8 যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়, তাদের কিন্তু অলরেডি দ্বৈত বা অষ্টক পূর্তি ঘটে গেছে, তাই তাদের এক্সট্রা করে ইলেকট্রন নেওয়া বা দেওয়ার কোনো ইচ্ছা নেই। এবং ইচ্ছা না থাকার জন্য, যেহেতু এরা ইলেকট্রন দেওয়া নেওয়া করছে না, তাই এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে আমরা বলবো নিষ্ক্রিয়। এবং গ্যাস বলার কারণ হচ্ছে এরা সবাই কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, তাই এরা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। তাহলে বোঝা গেল যে নিষ্ক্রিয় গ্যাস বলার কারণ কি। তাহলে এই যে দ্বৈতপূর্তি আর এগুলো হচ্ছে অষ্টপূর্তি, এবং পরবর্তীগুলো দেখলে দেখা যাবে এদের ক্ষেত্রেও সবার অষ্টপূর্তি হয়ে আছে, তাই এদের মধ্যে কেউই ইলেকট্রন দেওয়া নেওয়াতে অংশগ্রহণ করে না, তাই এরা কোনো রাসায়নিক বিক্রিয়াই করে না, তাই এরা নিষ্ক্রিয় গ্যাস। তা আমি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর একটি ছক তৈরি করার চেষ্টা করলাম। এই যে আমরা যেটা গ্রুপ নাম্বার 1 পড়েছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এর মধ্যে আমরা লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে বলি ক্ষার ধাতু, কারণ এগুলো জলের সাথে সাধারণ উষ্ণতাতে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেটা আমরা দেখেছি। এইখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন এগুলিকে বলে হ্যালোজেন মৌল। আর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলিকে বলে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এই মৌলগুলো আমরা আগে পড়েছি, সেটা সেই জন্য আমি ছকের মধ্যে আগে থেকে বসিয়ে দিয়েছি। এবার আমরা দেখবো যে এইখানে তো 18টা শ্রেণী আছে, 1, 2, 3, 4 করে, এই দেখো 18টা শ্রেণী, আর 7টা পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। তা আমরা যদি এই শ্রেণীটা দেখি, 3 থেকে 12 পর্যন্ত শ্রেণী, এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। এই যে 3 থেকে যে 12 পর্যন্ত আছে, এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। তাই সন্ধিগত মৌলের মধ্যে শুরু হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে Sc এবং শেষ হচ্ছে Zn, মাঝখানে এখানে আছে কপার। তা এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সন্ধিগত মৌল বলা হলেও বর্তমানে কিন্তু জিঙ্ককে আর সন্ধিগত মৌল বলে না, কারণ সন্ধিগত মৌল হওয়ার যে সমস্ত ধর্মাবলীগুলি হওয়া উচিত সেগুলো জিঙ্কের থাকে না। তাই বর্তমানে স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত, অর্থাৎ 3 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত যে মৌলগুলি আছে পরপর আছে, তাদেরকে বলা হবে সন্ধিগত মৌল। কিন্তু তোমরা পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণীতে দেখবে জিঙ্কেও কিন্তু সেখানে নেওয়া আছে, যদিও বর্তমান সংজ্ঞা অনুযায়ী জিঙ্ক এবং তার পরবর্তী মৌলগুলি এখন আর পর্যায় সারণীর যে সন্ধিগত মৌল তার অন্তর্ভুক্ত নয়, কারণ তারা বর্তমান সংজ্ঞা অনুযায়ী সন্ধিগত মৌলের ধর্মগুলিকে স্যাটিসফাই করতে পারে না।
তা এই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মানে এই ফার্স্ট যে লাইনটা আছে এদেরকে বলা হবে প্রথম শ্রেণীর সন্ধিগত মৌল, প্রথম সারির সন্ধিগত মৌল। এগুলোকে বলা হবে ফিফথ পর্যায়ে যারা আছে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এগুলিকে বলা হবে দ্বিতীয় শ্রেণীর সন্ধিগত মৌল, এদেরকে বলা হবে তৃতীয় শ্রেণীর সন্ধিগত মৌল এবং এদেরকে বলা হবে চতুর্থ শ্রেণীর সন্ধিগত মৌল। অর্থাৎ এই চারটা সারিতে ভাগ করেছে। এটা প্রথম সারির সন্ধিগত মৌল, দ্বিতীয় সারির সন্ধিগত মৌল, এগুলো সবগুলো তৃতীয় সারির সন্ধিগত মৌল এবং এটা চতুর্থ সারির সন্ধিগত মৌল। যদিও এই গ্রুপ 12 এর যারা আছে অর্থাৎ এখানে কে কে আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম আছে এবং মার্কারি আছে, এদেরকে এখন কিন্তু আর সন্ধিগত মৌল বলে ধরা হয় না। তাহলে 12 নম্বরকে বাদ দিয়ে 3 থেকে 11 পর্যন্ত যারা আছে তারা সবাই সন্ধিগত মৌল। প্রথম শ্রেণীটা, প্রথম যে সারণীটা আছে তাকে আমরা বলবো প্রথম সারির সন্ধিগত মৌল আপ টু কপার। দ্বিতীয়তে এখানে স্ক্যান্ডিয়ামের পরের যে মৌলটা আছে সেখান থেকে এজি পর্যন্ত, হ্যাঁ, এদেরকে বলা হবে দ্বিতীয় সারির সন্ধিগত মৌল এবং তারপরে যেটা আছে তাদের থেকে এইউ অর্থাৎ গোল্ড পর্যন্ত বলা হবে তৃতীয় সারির সন্ধিগত মৌল এবং লাস্টেরটাকে বলা হবে চতুর্থ সারির সন্ধিগত মৌল। এদের মধ্যে যে কপার, সিলভার আর গোল্ড, কপার, সিলভার মানে এজি আর এইউ মানে গোল্ড, এদের একটা বিশেষ নাম আছে, যদিও তোমাদের ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী সেরকম ভাবে উল্লেখ করা নেই, তাও আমি নামটা বলে দিচ্ছি। এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু বলার কারণ হলো এরা আগেকার দিনে মুদ্রায় যেটা মুদ্রা তৈরি হতো মানে কয়েন তৈরি হতো, সেই কয়েন তৈরিতে তামা বা রূপো বা সোনার পয়সা কিন্তু পাওয়া যেত আগেকার দিনে। মানে মুদ্রা তৈরিতে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা বা তাম্র মুদ্রা, এগুলো কিন্তু আমরা ইতিহাসে পড়ে এসেছি। যেহেতু এই মৌলগুলি তৈরি লাগতো সেই এগুলো মুদ্রাগুলি তৈরি করতে, তাই ওই যে শ্রেণীটা 11 নং শ্রেণীটার নাম কিন্তু মুদ্রা ধাতু, এগুলিকে বলা হয় মুদ্রা ধাতুর শ্রেণী। এছাড়াও 13 নম্বর শ্রেণীতে আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, থ্যালিয়াম। তারপরে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড, পিবি। 15তে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। 16তে আছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম, পোলোনিয়াম। তোমরা 1 থেকে 20 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলির নাম মনে রাখার চেষ্টা করবে। যেমন হাইড্রোজেনের 1, এখানে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের আছে 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, নিয়নের 10, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের আছে 13, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফারের 16, ক্লোরিনের 17, আর্গনের 18, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20। এই 20টা পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নাম মনে রাখবে, তাতে বিভিন্ন প্রশ্ন সলভ করতে সুবিধা হবে। এর মধ্যে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ অর্থাৎ গ্রুপ নাম্বার 15 যে মৌলগুলি আছে তাদেরও একটা বিশেষ নাম আছে। এদেরকে বলা হয় নিকটোজেন। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই 15 নম্বর গ্রুপের মৌলগুলিকে বলা হয় নিকটোজেন্স। আর 16 নং গ্রুপের মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন। এখানে নিচের দিকে যে বক্স দেখছো, এই মৌলগুলিকে আসলে মূল পর্যায় সারণীর ভেতরে রাখা সম্ভব হয়নি, তাই এদেরকে বাইরে রাখা হয়েছে।
এখানে পরমাণু ক্রমাঙ্ক 58 থেকে আছে 71 পর্যন্ত, অর্থাৎ 14টি মৌল, এবং পরবর্তী 89 থেকে আছে 189 না, এখানে আছে 90 থেকে 103 পর্যন্ত। এদেরকেও এই 90 থেকে 103 পর্যন্ত এই মৌলগুলিকেও মূল পর্যায় সারণীর ভেতরে রাখা যায়নি, তাই এদেরকে বাইরে রাখা হয়েছে। এইগুলিকে বলা হয় ল্যান্থানাইট মৌল, ল্যান্থানাইট, আর এইগুলিকে বলা হয় অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌল। এই ল্যান্থানাইট মৌলগুলিকে আবার বিরল মৃত্তিকা মৌল বলে, এবং ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটকে একসাথে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এখানে অ্যাক্টিনাইটের মধ্যে দেখো এখানে 90, তারপর এটা আসবে কি 91, 92তে যে মৌলটা আসবে তার নাম ইউরেনিয়াম, ইউ দিয়ে লেখা হয় ইউরেনিয়াম। ইউরেনিয়াম আমরা জানি এই নামটার সাথে খুব পরিচিত নাম। ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরি করতে লাগে। ইউরেনিয়ামের যে পরবর্তী মৌলগুলি আছে, যেমন 93তে আছে NP, এটাকে বলে নেপচুনিয়াম। 94-এ আছে PU, এটাকে বলে প্লুটোনিয়াম। 95-এ আছে AM, অর্থাৎ আমেরিসিয়াম। 96-এ আছে CU, মানে কুরিয়াম। CU না, CM মানে কুরিয়াম। তাহলে এই যে ইউরেনিয়ামের যে পরবর্তী বিভিন্ন মৌলগুলি আছে, এরা কিন্তু প্রত্যেকেই কৃত্রিমভাবে তৈরি, কৃত্রিমভাবে পরীক্ষাগারে তৈরি, এবং এইগুলিকে বলা হয় ইউরেনিয়াম উত্তর মৌল। কি বললাম? ইউরেনিয়াম উত্তর মৌল, মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌলসমূহ বা ইউরেনিয়ামোত্তর মৌল, এদেরকে একসাথে বলা হয়, মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলিকে আমরা ইংরেজিতে বলতে পারি ট্রান্স ইউরানিক এলিমেন্টস। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, সেটা বলে একটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো। তখন যে কোনো একটা নাম মনে রাখলেই হবে, যে কোনো একটা নাম লিখে দিতে পারলেই কিন্তু হবে। আমি ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে হাইড্রোজেন বাদে অন্যান্য মৌলগুলিকে কিন্তু ক্ষার ধাতু বলে, অ্যালকালি মেটালস বলে। অর্থাৎ লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম, অর্থাৎ লিথিয়ামের পরবর্তী যে মৌলগুলি আছে, লিথিয়াম থেকে পরবর্তী যে মৌলগুলি আছে তাদেরকে আমরা বলি ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস। কারণ হাইড্রোজেনের যে অবস্থান, এখানে আমরা তাকে গ্রুপ 1-এ রেখেছি, প্রথম শ্রেণীতে রেখেছি, কিন্তু তার অবস্থান নিয়ে একটু শঙ্কা, একটু দ্বিধা দ্বন্দ্ব কিন্তু বরাবর থেকে এসেছে, এবং সেই যে হাইড্রোজেনের অবস্থান, সেইটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের যে কারণ, সেই কারণগুলো আমরা এবার ব্যাখ্যা করব। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান একটি বিতর্কিত বিষয়। গ্রুপ 1-এর ক্ষার ধাতু এবং গ্রুপ 17-এর হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের ধর্মের যেমন সাদৃশ্য দেখা যায়, তেমনি কিছু বৈসাদৃশ্যও দেখা যায়। আমি এবার সেই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি নিয়ে আলোচনা করব। সাদৃশ্য নাম্বার 1, অর্থাৎ ক্ষার ধাতুর সাথে সাদৃশ্য নাম্বার 1। ক্ষার ধাতুগুলি, অন্যান্য ক্ষার ধাতুগুলি যেমন সোডিয়াম, পটাশিয়াম, তারা কি করে, নিজেদের বাইরের কক্ষের একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে আয়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। যেমন Na একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ এবং ইলেকট্রনে পরিণত হচ্ছে, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে K+ পরিণত হচ্ছে, তেমনি হাইড্রোজেনও একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে H+ পরিণত হচ্ছে। তাহলে এটা একটা ক্ষার ধাতুর সাথে সাদৃশ্য। সাদৃশ্য নাম্বার 2, সোডিয়ামের যোজ্যতা 1, পটাশিয়ামের যোজ্যতাও 1, তেমনি হাইড্রোজেনের যোজ্যতাও 1। অর্থাৎ অন্যান্য ক্ষার ধাতুগুলি
এক যোজ্যতা যেমন প্রদর্শন করে, হাইড্রোজেনও কিন্তু এক যোজ্যতাই প্রদর্শন করে। তাহলে এটাও একটি সাদৃশ্য। সাদৃশ্য নাম্বার 3, সোডিয়াম, পটাশিয়াম বা অন্যান্য ক্ষার ধাতুগুলি যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই এরা বিজারক দ্রব্য হিসাবে কাজ করে। হাইড্রোজেনও একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই হাইড্রোজেনও কিন্তু বিজারক দ্রব্য হিসাবে কাজ করতে পারে। তাহলে এটাও একটি সাদৃশ্য। সাদৃশ্য নাম্বার 4, সোডিয়াম, পটাশিয়াম বা অন্যান্য ক্ষার ধাতুগুলি অধাতুর সাথে যৌগ গঠন করতে পারে। যেমন সোডিয়াম ধাতু, ক্ষার ধাতু একটা, সেটা Cl- অর্থাৎ ক্লোরিন একটা অধাতু, তার সাথে বিক্রিয়া করে কিন্তু যৌগ গঠন করছে। ঠিক KCl এর ক্ষেত্রেও তাই হচ্ছে। হাইড্রোজেনও Cl- এর সাথে অর্থাৎ ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে এবং যৌগ গঠন করে, যেমন HCl একটা উদাহরণ। এবার আসি ক্ষার ধাতুর সঙ্গে পার্থক্য। 1 নম্বর পার্থক্য, ক্ষার ধাতুগুলি সবাই ধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু। দ্বিতীয়, ক্ষার ধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন, কিন্তু হাইড্রোজেন সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। 3 নম্বর, ক্ষার ধাতুগুলি সবাই এক পরমাণু, কিন্তু হাইড্রোজেন দ্বিপরমাণু, সেই জন্য আমরা H2 লিখি। H2 মানে এটা দ্বিপরমাণু। কিন্তু সোডিয়াম যখন লিখি Na শুধু লিখি, Na2 লিখি না, বা K2 লিখি না, শুধু K লিখি। পটাশিয়াম, তার মানে ওগুলো এক পরমাণু, তাই ওইভাবে লিখি। কিন্তু হাইড্রোজেনকে আমরা H2 হিসাবে লিখি, কারণ এটি দ্বিপরমাণু গ্যাস। এবার আমরা 17 নম্বর শ্রেণীতে অবস্থিত হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের কি সাদৃশ্য সেটা দেখে নিই। হাইড্রোজেন যেমন একটি গ্যাস, অধাতু এবং দ্বিপরমাণু, এই ফ্লুরিন, ক্লোরিন এরাও কিন্তু গ্যাস, অধাতু এবং দ্বিপরমাণু। ব্রোমিন আর আয়োডিন লিকুইড এবং সলিড হলেও এরা অধাতু এবং দ্বিপরমাণু। তাহলে এখানে একটা মিল আছে হাইড্রোজেনের সাথে, যে হাইড্রোজেন অধাতু এবং দ্বিপরমাণু, হ্যালোজেনগুলো অধাতু এবং দ্বিপরমাণু। দ্বিতীয়ত, ক্ষার ধাতু হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড তৈরি করে, যেমন NaCl, NaBr, KCl, KBr ইত্যাদি। ক্ষার ধাতু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে এবং বিক্রিয়া করে হাইড্রাইড জাতীয় যৌগ তৈরি করে, NaH, KH ইত্যাদি। এই দুটো আমাদের সাদৃশ্য। এবার আসি হ্যালোজেনের সাথে পার্থক্য। হ্যালোজেনগুলির বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন থাকে, কিন্তু হাইড্রোজেনের একটি মাত্র কক্ষপথ আছে, যেটা K কক্ষপথ, এবং সেই কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। তাহলে এটা একটা পার্থক্য। দ্বিতীয়ত, হ্যালোজেনগুলো কিন্তু সবাই জারকধর্মী পদার্থ, কিন্তু হাইড্রোজেন বিজারক পদার্থ। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর কিছু সাদৃশ্য রয়েছে, আবার কিছু বৈসাদৃশ্য রয়েছে, এবং হ্যালোজেনগুলির সাথেও কিছু সাদৃশ্য আর বৈসাদৃশ্য রয়েছে। তাহলে হাইড্রোজেনকে 1 বা 17 এদের মধ্যে কোনোটিতে বসানোই উপযুক্ত নয়, কোনোটিতে বসানোই খুব যুক্তিযুক্ত হচ্ছে না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তার কিছু সাদৃশ্য, তার কিছু বৈসাদৃশ্য রয়েছে। এই সমস্ত আচরণের জন্য হাইড্রোজেনকে বিজ্ঞানী মেন্ডেলিফ দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন, কারণ হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে সুনির্দিষ্ট নয়, তাই হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, এবং সেটা মেন্ডেলিফই প্রথম বলেছিলেন হাইড্রোজেনকে দুষ্ট মৌল। তাহলে দুষ্ট মৌল বললে পরে আমরা কিন্তু বুঝে যাব যে এটা অবশ্যই হাইড্রোজেন, অবশ্যই হাইড্রোজেন, কারণ এর অবস্থান সুনির্দিষ্ট নয়। পরীক্ষায় ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো, বা বলে দিল যে হ্যালোজেনের সাথে একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লেখো, ক্ষার ধাতুর সাথে একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। এরকম ক্ষেত্রে কোশ্চেনগুলো আসতে পারে। তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়ো, দেখবে যে এই কোশ্চেনগুলো ঠিকঠাক ভাবে পারা যাবে। এবার আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা শিখবো, অর্থাৎ কোন মৌল কোন পর্যায় কোন শ্রেণীতে আছে পর্যায় সারণীর, সেটা আমরা নির্ণয় করব। তা আমি যে নিয়মটা শেখাবো, এই নিয়মটা মোটামুটি 1 থেকে 20টা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 20 পর্যন্ত মৌলগুলির ক্ষেত্রে প্রযোজ্য। তারপরের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, এবং আমাদের সিলেবাস অনুযায়ী 1 থেকে 20 পর্যন্ত মৌল মনে রাখলেই হবে। তাই আমরা ওই রকম নিয়মই শিখবো, যাতে 1 থেকে 20তম পর্যন্ত মৌলগুলির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায়। তো এবার মনে করো তোমাকে বললো যে সোডিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক 11, বললো এই মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোথায়। যদি না জানা থাকে তাহলে আমাকে তো বের করতে হবে।
তাহলে এর আগে ইলেকট্রন বিন্যাস লিখে নিতে হবে। তাহলে প্রথম কক্ষপথে থাকে 2টা, তারপরে কক্ষপথে থাকে 8টা, শেষ কক্ষপথে থাকে 1টা। 2, 8, 1, এটাই ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এখান থেকে কিন্তু পর্যায় বলে দিতে পারি। পর্যায় কোনটি? এখানে কয় ভাগে ভাগ করলাম? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, মানে তৃতীয় ঘর। অর্থাৎ আমি যদি এখানে কে কক্ষপথ, এটা এল কক্ষপথ, এটা এম কক্ষপথ লিখি, তার মানে তৃতীয় কক্ষপথে গিয়ে তার শেষ ইলেকট্রনটি রয়েছে। যেহেতু তৃতীয় কক্ষপথ, তাহলে এখানে পর্যায় হবে তৃতীয়। তার মানে মৌলটি তৃতীয় পর্যায়ে রয়েছে। এবার আমরা দেখব যে শ্রেণী কোন শ্রেণীতে আছে। তাহলে শ্রেণী দেখতে গেলে আমাদের শেষ যে ইলেকট্রনটি আছে তার সংখ্যা দেখতে হবে। শেষ ইলেকট্রন সংখ্যা কত? 1, অর্থাৎ শ্রেণী হবে 1। তার মানে 1 নং শ্রেণীতে আছে এবং তৃতীয় পর্যায়ে আছে। তোমরা খেয়াল করে দেখো যে সোডিয়াম কিন্তু একটা ক্ষার ধাতু এবং সেটি একদম গ্রুপের 1 নং গ্রুপের মধ্যে আছে, প্রথম দিকেই আছে এবং তৃতীয় পর্যায়ে রয়েছে। এবার আসি অপর একটা মৌল, বলল যে বোরন, যার পরমাণু ক্রমাঙ্ক 5, সেই মৌলটি পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে। তাহলে আমরা তার ইলেকট্রন বিন্যাস দেখে নেব। 2, 3, অর্থাৎ কে কক্ষপথ এল কক্ষপথেই শেষ হয়ে গেছে, তার মানে ও দ্বিতীয় কক্ষপথেই শেষ। তাহলে ওর পর্যায় কত হবে? ওর পর্যায় হবে দ্বিতীয়। তাহলে কততম কক্ষপথ সেটাই আমাদের পর্যায় বলে দিবে, কোন পর্যায়ে রয়েছে। আর শ্রেণী জানতে গেলে আমাকে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা দেখতে হবে। এখানে কতগুলি ইলেকট্রন আছে? 3টি। 2 পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই 2 এর বেশি হয়ে যাবে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তখন আমরা শ্রেণী বের করার ক্ষেত্রে 3 তো লিখবই, তার সাথে 10 যোগ করব। কি বললাম? 1, 2, এই 2 পর্যন্ত ঠিক আছে। যদি শেষ কক্ষপথে 2 থাকতো তাহলে আমরা বলতাম দ্বিতীয় শ্রেণী, কিন্তু যখনই 2 এর বেশি হয়ে যাবে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তখনই আমরা 10 যোগ করে দেব। এখানে তো 3 আছে, তাহলে 3 এর সাথে 10 যোগ করলে এটা হবে 13 নং শ্রেণী। তাহলে এটি 13 নং শ্রেণীতে রয়েছে। এবার আসি ক্লোরিন। হলো ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, এটি পর্যায় সারণীতে কোথায় রয়েছে? তাহলে 2, 8, 7, কে এল এম। তাহলে এটা তৃতীয় কক্ষপথেই শেষ হয়ে গেছে, তাহলে পর্যায় আমরা বলতে পারি তৃতীয়। আর শ্রেণী দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এখানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি। তাহলে আমি একটু আগে বললাম যে 2 এর যদি বেশি থাকে তাহলে এই সংখ্যাটা তো লিখবই, তার সাথে 10 যোগ করে দেব, তাহলে শ্রেণী হবে 17 নং। এবার আসি ক্যালসিয়াম 20। তাহলে এর অবস্থান নির্ণয় করি। 2, 8, 8, 2, তাহলে কে এল এম এন। তাহলে পর্যায় কি হবে? যেহেতু এটা চতুর্থ কক্ষপথে গিয়ে শেষ হয়েছে, কে এল এম এন, অর্থাৎ 4টে কক্ষপথে গিয়ে শেষ হয়েছে, তাহলে পর্যায় চতুর্থ পর্যায়। তাহলে শ্রেণী কি হবে? শ্রেণী এখানে কটি ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। 2 থাকলে আমাদের আর কিছু যোগ করার দরকার নেই, 1 বা 2 পর্যন্ত কিছু যোগ করতে হবে না, কিন্তু 2 এর পর থেকে আসলেই আমরা 10 যোগ করে দেব। তাহলে এখানে শ্রেণী 2 নং শ্রেণীতে অবস্থান করছে, অর্থাৎ গ্রুপ 2 তে আছে ক্যালসিয়াম। তাহলে এই পদ্ধতিতে 1 থেকে 20 পর্যন্ত বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয় করা যাবে। তোমরা এগুলো নিয়ে 1 থেকে 20 পর্যন্ত বিভিন্ন মৌল ট্রাই করে দেখো, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে। তাহলে আজকের আমাদের পর্যায় সারণীর প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আসবো।